এখন প্যারালাল অপারেশন কি, প্যারালাল অপারেশন আমি কেন করব, আমার কি সুবিধা আছে প্যারালাল অপারেশনের, এবং কি কি কন্ডিশনগুলো আমাদেরকে ফলো করতে হবে সেগুলো আমরা দেখেছি, এবং কিভাবে আমাদের প্রসিডিউরটা কি প্যারালাল অপারেশনে রান করানোর জন্য, এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে থিওরিটিক্যালি দেখেছি। প্র্যাকটিক্যালি যদি দেখতে পারতাম আরো অনেক কিছু শেখা যেত। ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমরা দেখব কিভাবে এটা করা যায়। যদি আমাদের ফাইনালের শেষের পরীক্ষার আগে 2 সপ্তাহ আমরা ল্যাব নিব, একটা ল্যাব এক্সাম নিব, সো সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সো এখন এই ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, এটা পিডিএফ করা হয়েছে, তো এখন এই যে বড় স্ক্রিনে বেশি ফেলে যাচ্ছে, যখন আপনি মোবাইলে দেখবেন অথবা আপনি ল্যাপটপে দেখবেন ছোট হয়ে যাবে, তখন আর এরকম খারাপ লাগবে না দেখতে। এখানে एग्जांपल দেখেন 4 5, এটা বই থেকে নেয়া, চ্যাপম্যানের বই থেকে নেয়া। সো একটা ফিগার দেয়া আছে, ডেফিনেটলি এই ফিগারটা খুবই ইজি, মানে আগে যেরকম আমরা প্যারালাল অপারেশনের সার্কিট দেখছি সেম জিনিস, এটা মানে থাকা জরুরি না। The figure shows a generator supplying a load. A second load is to be connected in a parallel with the first one. The generator has no load frequency of 61 Hz and a slope of SP of 1 megawatt per Hz. স্লোপটা হচ্ছে প্রতি 1 মেগাওয়াটে লোড যত বাড়বে, প্রতি 1 মেগাওয়াটে কি হবে, প্রতি হার্জে 1 মেগাওয়াট করে কমবে, এরকম একটা স্লোপ। মানে লোড যখন কানেক্টেড করবেন, আপনার বার্ডেন বোঝা যত বেশি চাপাবেন, ওই ফ্রিকোয়েন্সি কমার হারটা ওই 1 মেগাওয়াটে পার হার্জ, 1 হার্জ কমে যাবে এরকম। সো এটা হচ্ছে 1 মেগাওয়াট পার হার্জের একটা ডেফিনিশন। লোড 1 কনজিউমস এ রিয়েল পাওয়ার অফ 1000 কিলোওয়াট at 0.8 pf, পাওয়ার ফ্যাক্টর কত, 0.8, lagging, while load 2 consumes a real power of 800 kilowatt at 0.707 pf, lagging, দুইটাই lagging। আচ্ছা, এখন আমরা ম্যাথে আসি। ফার্স্ট অফ অল আমরা কি জানি বলেন তো, বলতে পারবেন? দিস প্রবলেম যেটা স্টেট করছে সেটা কি চাইছে, এখানে আমরা কি জানি, অ্যাক্টিভ পাওয়ার মানে রিয়েল পাওয়ার যেটা, এটা হচ্ছে P is equal to SP, মানে স্লোপ অফ পাওয়ার SP, এস এর মতো দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি এট নো লোড কন্ডিশন মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। ডেফিনেটলি নো লোডের সময় আপনার কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, ঠিক আছে? এটা কি দেখা যাচ্ছে না ওদিকে? আচ্ছা, পুরোটা আসে না, ঠিক আছে। F is equal to SP FNL minus F system. So আপনি অলরেডি, এখন আপনাকে কি বলছে, before the switch is closed what is the operating frequency of the system, মানে হচ্ছে আপনি এখনো, মানে ফর एग्जांपल আমি বলার জন্য বলতেছি, মনে করেন এটা জেনারেটর G1, এটা জেনারেটর G2, এখন আপনি এরে হচ্ছে কানেক্ট করে দিবেন, এখন এটা হচ্ছে সুইচ, সুইচ S1, এটা কানেক্ট করার আগে এই সিস্টেমটার ফ্রিকোয়েন্সি কত সেটা আপনাকে বাইর করতে হবে, ঠিক আছে? কানেক্ট করার পরে যখন লোড কানেক্টেড হয়ে যাবে, এটা কানেক্ট করার পরে কিন্তু ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, কম ব্যবহার এটা পরে। সো আমি যার আগে যেটা দেখতেছি যে বিফোর দ্য সুইচ ইজ ক্লোজ হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। সো ফার্স্ট অফ অল আপনি খেয়াল করে দেখেন, এটা আমাকে একটু সিম্পলিফাই করা লাগবে। আমাকে কি বাই করতে বলছে, সিস্টেম অফ দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সিস্টেম কত হবে, হ্যাঁ কি কোশ্চেন করছেন, কি ইকুয়াল এসপি, এসপি, হ্যাঁ এস টা হচ্ছে, এস এর নিচে হচ্ছে পি, হ্যাঁ এসপি, এটা হচ্ছে যেখানে লেখা আছে স্লোপ এসপি, স্লোপ অফ পাওয়ার, হ্যাঁ। সো এই আগের ক্লাসে যে ফিগারগুলো দেখিয়েছি ফ্রিকোয়েন্সির সাথে পাওয়ারের কি সম্পর্ক, সেগুলো তো দেখেন নাই, যে এখানে হচ্ছে পাওয়ার, হ্যাঁ এই এরকম হচ্ছে কমে যায়, এটা হচ্ছে এফএনএল, আর এই যে এটা হচ্ছে ফুল লোডের ক্ষেত্রে এনএল এফএল এরকম সেই জিনিসটা। আর এই যে স্লোপের কথাটা এসপি, হ্যাঁ আসলে এটা হচ্ছে এটার স্লোপ। এখন স্লোপের
স্লোপের ইকুয়েশনটা জানেন? স্লোপের ইকুয়েশন জানেন না? sp is equal to y2 minus y1 x2 minus x1 এটা। সো এটা যে কোনো দুটো পয়েন্ট নিয়ে y axis x axis এর ওটা আপনি করতে পারেন। ওকে, আপনি একটু চেক করুন। ওকে ফাইন। সো এখন এখানে দুইটা ব্যাচে আছেন, একটা অ্যাটেন্ডেন্সে প্রথম পেজে 11A হইলে পরের পেজে 11B অ্যাসুরেন্সটা দিতে থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এটা যদি আমি একটু সিম্পলিফাই করে ফেলি, সিম্পলিফাই করলে এটা কি হবে? আমাকে কি বাই করতে বলছে? সিস্টেমের ফ্রিকোয়েন্সি, তার মানে f y s is equal to, আসসালামু আলাইকুম, আমি এটা একটু সুন্দরভাবে করে দিই আপনাদের যাতে কি হয়, মাইনাস p over sp f nl minus f sy। সো এটা কি হয়ে যাবে? f sy s is equal to f nl minus p over sp। এটা কি কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? একেবারে ইজি জিনিস। ঠিক আছে, এখন নাম্বার a এর যেটা নো লোড কন্ডিশনে আপনার ফ্রিকোয়েন্সি কত? 61 হার্টজ, তো তাই না? এবং নো লোড কন্ডিশনে আপনার পাওয়ার কত? 1000 কিলোওয়াট আর ডিভাইডেড বাই কত? কত? 0.1 মেগাওয়াট পার হার্জ। ওকে, সো 1 মেগাওয়াট পার হার্জ। এখন খেয়াল করে দেখেন এটা কি রকম হবে? এইটা হচ্ছে কিলোওয়াট, এটা হচ্ছে 1 মেগাওয়াট পার হার্জ। এখন চিন্তা করে দেখেন এটা হচ্ছে হার্জ। এখন কাটাকাটি করলে পারবেন এটা? না। আপনারা ডাইরেক্ট কিন্তু যদি লেখেন তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আপনাদের একটু সিম্পলিফিকেশনের প্রয়োজন আছে এখানে ইউনিটটা। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম হচ্ছে ইউনিটে ভুল করে। সো সবগুলো ওয়াটে নিয়ে যান। 10 কিউব ওয়াট, রাইট? তারপরে 1 মেগাওয়াট কত? 10 টু দি পাওয়ার 6 ওয়াট, ঠিক কি না? হ্যাঁ, ডিভাইডেড বাই হার্জ, রাইট? তাহলে দেখেন 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6, তাই না? দেখেন না একটু, এটা চিন্তা করেন, শুধু ওয়াটে নিয়ে আসলাম। হ্যাঁ, সব ওয়াটে নিয়ে আসছি। হার্জ মাইনাস 10 টু দি পাওয়ার 6 ওয়াট 10 টু দি পাওয়ার 6 ওয়াট ওভার হার্জ। এখন দেখেন এগুলো কাটা বন্ধ হয়ে গেল, আর হার্জটা নিচে না, এটা উপরে উঠে যাবে। সো 61 হার্জ মাইনাস 1 হার্জ। তো ওই অবস্থায় সিস্টেমের মানে লোড ওটা কানেক্ট করার আগ পর্যন্ত সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত? 60 হার্জ। বলতে পারবেন এটা কোন দেশের সিস্টেমের ফ্রিকোয়েন্সি? আমেরিকা। ইউএসএ হচ্ছে 60 হার্জ। জাপানেরটা দুইটাই আছে, 50 আছে 60 আছে, দুই রিজিয়নে দুইটা আলাদা। স্যার চায়না জানি না, সাউথ এশিয়ান রিজিয়নে 50 থাকে। আচ্ছা, সো এটা একটু দ্রুত লেখেন, বিশেষ করে এই যে এতটুকু পার্ট, এটা আমি বই থেকে একদম ওই কপি পেস্ট করে বসাইছি তো পোর্টালে, আসেন তাহলে সেই ক্ষেত্রে এই সিম্পলিফিকেশন আপনি পাবেন না বইয়ে। একটু দ্রুত করে ফেলেন। আপনারা কি করবেন, এক্সামে এতটুকু আসবেন, আসার পরে জাস্ট মুখস্থ বসাই দিবেন, এটার পরে লিখবেন 60 হার্জ। সো মুখস্থ না করে বোঝার চেষ্টা করেন, খুবই সিম্পল জিনিস। আমি জাস্ট 2 মিনিট সময় দিব, দ্রুত লেখেন এটা। এটা হচ্ছে যখন লোড 1 কানেক্ট করি, হ্যাঁ লোড 1 কানেক্ট করার আগ পর্যন্ত কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, দ্রুত লেখেন। লোড 1 এর ক্ষেত্রে করলাম, একটু মাথায় রাখেন। লোড 1 এর ক্ষেত্রে লোড 1 কত ছিল?
লোড 1 ছিল 1000 কিলোওয়াট। ওকে, জি তো লোড 1 যখন কানেক্ট করলাম আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি মানে সিস্টেমের ফ্রিকোয়েন্সি তখন কত বেড়ে গেল নাকি, তাই না? নো লোড কন্ডিশনে আপনার ছিল 61 হার্টজ চলে আসে, আর যদি আমার সিস্টেমের অ্যাকচুয়াল যে ফ্রিকোয়েন্সি সেটা ছিল কত 60 হার্টজ। আচ্ছা আমি এটা মুছে দিলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এতটুকু আমার 60 হার্জ লেখা লাগবে। জি হ্যাঁ ওইখানে হ্যাঁ দেখেন 60 লেখা লাগবে। মাইনাস 1 মাইনাস -1 লিখতে হবে। মাইনাস 1 হয় লিখে 60 তো লিখবেন। 61 হার্জ থেকে -1 আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে যায় কথা, আচ্ছা কথা বলেন না, কথা বলেন না। তারপরে দেখেন নাম্বার বি, যেটা বিতে আসি। এরপরে কি বললো, আফটার লোড টু ইজ কানেক্টেড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। এখন লোড টু কানেক্ট করে ফেলছেন, তাহলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত হবে, রাইট? সো লোড টু কত আপনার নিচ্ছে এখানে 800 কিলোওয়াট। হ্যাঁ, এখানে লিডিং ল্যাগিং এর কোনো বিষয় না, সো এখানে কনফিউজ করার কিছু নাই, এটা হচ্ছে পরে আসবে। সো তাহলে আপনার আগে লোড কত ছিল 1000 কিলোওয়াট, এখন যখন লোড 2 কে আপনি অ্যাড করে দিবেন তখন সেটা হবে 800 কিলোওয়াট। তো টোটাল কত হয়ে দাঁড়ালো আপনার 1800 কিলোওয়াট, রাইট? সো নাও এখন সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আমরা দেখি। নো লোড কন্ডিশনে 61 হার্টজ থাকে, এটা থাকবেই, এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট। আর আমার যখন রিয়েল পাওয়ার হচ্ছে কনজিউম করতেছে দুইটা লোড, টোটাল কত 1800 কিলোওয়াট। সো 800 কিলোওয়াট 1 মেগাওয়াট পার হার্জ, এটা হচ্ছে স্লোপ। সো 61 হার্জ, এটা আরেকটু ইয়া করে দেই, 1800 ইনটু 10 টু দি পাওয়ার কিউব ওয়াট, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট পার হার্জ। ঠিক আছে, সো আমি যদি এটা আরেকটু সিম্পলিফাই করে দেই, এটা হয়ে যাবে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 6, 10 to the power 6 watt over hertz. That means 61 hertz minus 10 to the power 6, 10 to the power 6 কাটা 1 চলে যায়, 1.8 hertz হয়। সো আমার এটা কত আসে 59.2। সো f is 59.2 hertz. This is the answer. তার মানে লোড টু কানেক্ট করার পরে আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত কমে গেল, 60 থেকে 59.2 চলে গেল। তার মানে কি আমার কি হচ্ছে, লোড বাড়লে আমার ফ্রিকোয়েন্সি কমে, তাই না? যে সিস্টেমে আমরা লোড আমি বেশি বাড়াতে থাকি, স্যার এখানে 800 না, ওটা 1 তো সামনে না, 800 হবে না, 800 কিলোওয়াট। কেন ওই যে আগেরটা সংযোগ করছে লোড টু তে। হ্যাঁ, আগে তো এ নাম্বারে ছিল 1000, 1000 তো চলমান আছেই, সাথে আপনি তো আবার লোড টু কানেক্ট করে দিলেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে জেনারেটর, হ্যাঁ এটা হচ্ছে জেনারেটরের লাইন, মনে করেন এটা হচ্ছে লোড 1 যেটা হচ্ছে 1000 কিলোওয়াট, তো এটা তো এখানে আছেই। তারপরে হচ্ছে হঠাৎ করে আপনার লোড টু কানেক্ট করে দিলেন, এটা হচ্ছে 800 কিলোওয়াট L2 L1। সো এটা আগে কানেক্ট হইছে, তারপর এটা কানেক্ট করছেন, এটা কানেক্ট করার পর সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত আসছে সেটা, আর যখন এটা চালু অবস্থায় আবার এটা কানেক্ট করছেন তখন সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত সেটা। ঠিক আছে, ওয়ার্ডানি কিলোওয়াট থেকে ওয়ার্ডানি নিছেন তাই তো? হ্যাঁ এই সিম্পলিফিকেশনটা বইতে করা নেই, আপনারা করে নেন। হ্যাঁ একটু দ্রুত করেন, এটা তো আর 2 মিনিট সময় দিব। ওকে, এটা বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? ইকুয়েশনে কি দুইটা পার্ট লিখতে হবে? ইকুয়েশনে কি উপরে কি ইকুয়েশনটা দুইটা পার্ট লিখতে হবে? না, এই ইকুয়েশনটা একবার লিখলেই হয়, দুইবার লেখা লাগবে। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য, শুধু রুট 1 দিয়ে লিখব। হ্যাঁ বোঝানোর জন্য লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তো এইটা
আচ্ছা এখন আমাকে বলেন আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি আপনার 60 হার্জ রাখতে হবে। একটা কোশ্চেন যেটা একদম সিম্পল একটা কোশ্চেন, এটা লেখা হয়েছে আপনাদের? জি স্যার। ফাইন, এটা আর এগুলো কিছু দরকার নাই, শেষ আমাদের। আর লাস্ট একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি আপনার আছে হচ্ছে 60 হার্জ থাকতে হবে, স্টেবল থাকা লাগবে। কিন্তু আপনি দেখলেন যে লোড 1 যখন কানেক্ট করলেন সেটা হয়ে যাচ্ছে কি কমে যাচ্ছে, 61 থেকে 60 হয়ে যাচ্ছে। আর আপনি যখন আরো কমাইতেছেন সে তখন কি হয়ে যাচ্ছে 60 নিচে নাম 60 মানে নিচে নেমে যাচ্ছে 59.2 হয়ে যাচ্ছে। তার মানে এটা সিস্টেমকে ভালনারেবল করে দিতেছে, নষ্ট করে দিতেছে, রিলায়েবিলিটি নষ্ট করতেছে, স্টেবল থাকবে না, কারণ ফ্রিকোয়েন্সি 60 হার্জ রাখতেই হবে আপনাকে। হ্যাঁ, এখন এটা হচ্ছে অনেক জায়গায় প্লাস মাইনাস 5% 1% এরকম এলাও করে যে ভেরিয়েশন হবে, এর চেয়ে বেশি না। হ্যাঁ, মানে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি খুব বেশি ভেরিয়েশন করিয়ে দেন আপনার সিস্টেম তখন কোলাপস করবে। ফ্রিকোয়েন্সিটা এতটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার কতটুকু স্পিডে কত ফ্রিকোয়েন্সি হয় এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, স্পিডের সাথে এটা রোটর যেভাবে ঘুরে ওইটার উপরে, টারবাইন আপনার প্রাইম মুভার কি ঘুরতেছে সেটা। স্যার কত স্পিডে কত? এটা হচ্ছে এটা ভ্যারি করে। আপনি হিসাব করেন, কি বলেন ভুলে গেছি, কি বলেন? 120 বাই 120 হ্যাঁ 120 বাই 120 এফ বাই এন কি হবে? 120 এফ বাই 120 বাই পি বাই পি, তার এখানে এন হবে না? হ্যাঁ হ্যাঁ কোন সংখ্যা? হ্যাঁ, এখন হিসাব করেন কতটুকু রোটেশনের জন্য আপনার ফ্রিকোয়েন্সি কত হবে ওইভাবে। ও আচ্ছা তো এটা এটা তো 4 নাম্বার অফ কোণ নাই, এটা ns হচ্ছে এটা স্পিড, কত স্পিডে ঘুরবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, p হচ্ছে নাম্বার অফ কোণ। সো পোলের উপর ডিপেন্ড করে আপনার ইয়া হয়, আবার স্পিডের উপরে ডিপেন্ড করে আপনি করতে পারেন। দুইটা এখানে ভেরিয়েশন। সাথে হচ্ছে মিলে হুম, ফিজিক্যাল ম্যাথমেটিক্যাল আর ফিজিক্যাল কি এক নাকি? দেখেন ইঞ্জিনিয়ারিং কোনো ম্যাজিক না বা মিথ না, এটা হচ্ছে কমপ্লিটলি আপনি থিওরিটিক্যালি যা বলতেছেন সেটা প্র্যাকটিক্যালি সেটাই হবে। আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করি, তার মানে যেটা থিওরিটিক্যাল পার্ট সেটাই। ইঞ্জিনিয়াররা না থাকলে সায়েন্স হয়ে যেত ফিলোসফির বইয়ের মতো, দর্শনবিদ্যা হয়ে যেত। তখন ওইটা আসলে শুনতে জাস্ট ওই এটা এটা হয়, এটা এটা হয়, বাট আমরা এটা অ্যাপ্লাই করি। সো যেটা মানে এখানে বলা আছে ওইটা ডেফিনেটলি আপনার মিলে। এখন 19-20 তো হয়, সেটা খুবই কম। যেমন মানে কত কম, ফর এক্সাম্পল 61 হার্জের কথা ধরলাম, 60 হার্জ মানে হয়তো বা এটা এরকম 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 হার্জ, তো এত পরে চেঞ্জটা আমরা ধরি না, বাদ দিয়ে দিই। ও আচ্ছা এটা অনেক লং টাইম পরে স্যার এটা সি করে দিবেন না? কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন দেখেন নাম্বার সি যেটা দেখেন, একটা সিস্টেমের আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি রাখা লাগবে কত 60 হার্জ। এখন আমি তো জানি যে সিস্টেমটাতে 1000 কিলোওয়াট কানেক্ট হবে, তো আমি এর জন্য এই সিস্টেমটাকে 61 হার্জে রাখছি। নাম্বার সি কি বলছে সেটা আগে একটু দেখে নেই, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে বোঝাটা। নাম্বার সি তে Number C বলছে after load to is connected what action could an operator take to restate the system frequency to 60 Hz? তো এখন অপারেটরকে কি করা লাগবে, ওনার একটা সিস্টেম সম্পর্কে ধারণা উনি তো জানে যে আপনি যখন এক নাম্বার ফ্রিকোয়েন্সি মানে লোডটা বসাইছেন তখন এটা কত 61 থেকে 60 তে চলে গেল, তাই না? তো এর জন্যই ও হচ্ছে সিস্টেমকে 61 এ রান করাইছে। আপনি যখন লোড 1 কানেক্ট করে দিবেন তখন ওটা 60 তে চলে গেছে, এখন সিস্টেম তো 60 হার্জ চায়, এর জন্য আর সমস্যা নাই। সমস্যাটা হইছে যখন আপনি লোড 2 কানেক্ট করে দিলেন এখানে, এইটা আপনার কমে যায় কত আসলো 59.2। তাহলে এখন অপারেটর কি করবে? অপারেটর কি করবে? সো অপারেটর এখানে ওই যে আপনাকে বলছে এটা ফ্রিকোয়েন্সি কিভাবে আপনার জেনারেটরে ইয়া করে বলেন তো কোন মেথডে? গভর্নর দিয়ে। গভর্নর দিয়ে আপনার কি করে এখানে ফ্রিকোয়েন্সিটাকে সে মেইনটেইন করে। সো এখানে দেখেন আফটার, এবং গভর্নর দিয়ে এমন ভাবে এটাকে ইয়া করতে হবে যে আপনার গভর্নর নো লোড সেট পয়েন্ট, নো লোডের ক্ষেত্রে সেট পয়েন্টটা তখন 0.8 সেখানে অ্যাড করবে, আর তখন এটা কত হবে 59.2 প্লাস 0.8, তখন এটা 60 হার্জ হয়ে যাবে। ওকে, সো দেখেন
After the load is connected, the system frequency falls to 59.2 Hz. To restore the system to its proper operating frequency, the operator should increase the governor no load set point at 61.8 Hz. তো 61.8 Hz কি এখানে নেবে? এখানে না, এখান থেকে। সো 60 থেকে আপনি কি করলেন? লোড 1 এর জন্য 61 Hz করলেন। কারণ আমি তো যখন 800 কিলোওয়াট দিলাম আমার 0.8 কমে গেল, তাই না? সো এইজন্য আমি এখন একবারে প্রথমে যদি আমি 61.8 Hz এ চালাই নো লোড কন্ডিশনটাতে, হ্যাঁ, তখনই আমার এই সিস্টেমটা স্মুথলি রান করবে দুইটা লোডের ক্ষেত্রেই। এইজন্য আমার FNL 61 না, FNL 61.8 Hz এ চালাতে হবে। এটাই এখানে বলছে। সো প্রথমে অপারেটর কি করছে? সে 61 এ সেট করছিল। 61 এ সেট করার কারণে এটা সমস্যা হয়ে গেছে। সো আপনি হচ্ছে 61.8 এ এটা চালাবেন। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? এই যে আধুনিক পাওয়ার সিস্টেমে এটাই চলতেছে, এইভাবেই করে। এখন এতটাই উন্নত যে আসলে অপারেটররা বসেই থাকে, সিস্টেমে সবকিছু একা একা রান করে। সো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন। ওকে, হ্যাঁ, না এটা কোডিং ম্যাথ করতে হবে না, জাস্ট আপনাকে চিন্তা করতে হবে যে দেখেন একটা লোড 1 যখন আপনি অন মানে চালালেন তখন সাথে সাথে 61 থেকে 60 তে চলে গেল। লোড 2 যখন চালাইলেন তখন সাথে সাথে 59.2 তে চলে গেল। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে না, আমি দুইটা লোড চালাইলে আমার যেন 60 Hz থাকে, আমার কি করতে হবে? তাইলে প্রথমটা চালাইলে আমার 1 কমে যায়, দ্বিতীয়টা কমাইলে 0.18 কমে যায়, তাই না? তাহলে আমার কত হচ্ছে? 1 + 0.8 1.8। আমি তাহলে আমার মানে নো লোড কন্ডিশনে আমার ফ্রিকোয়েন্সি আমি সেট করে দিব 61.8 Hz। এই যে দেখেন এই কন্ডিশনটাই বলা হয়েছে। আমি আপনাকে বলি FNL এটা 61.8 করতে হবে। ঠিক আছে? যখন আপনি পুরোপুরি এখানে 1800 লোড দিয়ে দেন, 1800 কিলোওয়াট, তখন এখানে সিস্টেমের যে ফ্রিকোয়েন্সিটা সেটা 59.2 তে চলে আসে যদি আপনি এটা 61 এ দেন। যদি আপনি 61.8 Hz দেন তখন এইটা হবে কত? 60 Hz। সো এটাই চাই, বুঝেছেন? ওকে ফাইন। সো এইটা নিয়ে যদি কোশ্চেন না থাকে আজকে আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ডিসি মোটর। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সো আপনাদের জেনারেটরের যে প্যারালাল অপারেশন এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট এক সেট কোশ্চেন আপনারা পাবেন। হ্যাঁ, এখন ডিসি মোটর থেকে অনেক কোশ্চেন আসবে। আপনি সরি জেনারেটরের যে প্যারালাল অপারেশন এখান থেকে 2 সেট কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়। সো হোয়াট ইজ এ ডিসি মোটর? A DC motor is actually mechanical device. এটা কি করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। A DC motor is defined as a class of electrical motors that convert direct current electrical energy, DC current, direct current, electrical energy into mechanical energy. Okay. So from the above definition we can conclude that any electric motor that is operated using direct current or DC is called a DC motor. এই যে বাসা বাড়িতে আমরা দেখি না বাচ্চারা খেলে, ওটা একটু DC motor। হ্যাঁ, ডেফিনেটলি যে কোনো ম্যাগনেটিক মানে মেশিন যেগুলো আছে লিনিয়ার রাইট রুল, যে ফ্যারাডে ইন্ডাকশন ল, এগুলো ফলো করবে। ওকে, এটা মোটর বলেন, জেনারেটর বলেন, এটাই। We will understand the DC motor construction and how a DC converts the supplied DC electrical energy into mechanical energy in the next few sections. আচ্ছা, ফার্স্ট অফ অল ডিসি মোটরের ডায়াগ্রামটা হচ্ছে দেখতে এরকম। এটা হচ্ছে ফিল্ড উইন্ডিং, এটা হচ্ছে আর্মেচার উইন্ডিং। ওকে, এটা হচ্ছে আর্মেচার কন্ডাক্টর, সেখানে এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্টারপোল বলে। ওকে, এটা হচ্ছে ফ্রেম, ইয়োক অর ফ্রেম, আর এটা হচ্ছে কমিউটেটর। কমিউটেটর এখানে ব্রাশ থাকে, এটা আমি দেখাচ্ছি কিভাবে থাকে এরপরের সেকশনটাতে। সো এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে লেখা আছে, আমি একটু জাস্ট আপনাদের জন্য রিডিং করে যাই, কারো কোশ্চেন থাকলে কথা বলবেন, সমস্যা নাই। কয়েকটা পার্ট আছে, যে চারটা মেইন পার্ট সেটা হচ্ছে আর্মেচার বা রোটর। আর্মেচার মানে কোনটা? যেটা রোটর মানে ঘুরে যেটা, সেটা হচ্ছে আর্মেচার।
আর্মেচার কারেন্ট যদি আমরা বলি তার মানে রোটরের মধ্যে যে কারেন্ট যায়, আর ফিল্ড হচ্ছে স্টেটর। এটা হচ্ছে আপনার জেনারেটরের ক্ষেত্রে সেম, ফিল্ড মানে স্টেটর, যেটা হচ্ছে স্টেশনারি থাকে। এখন ফিল্ড কেন বলি? ফিল্ড কি দৌড়ায় কখনো? দৌড়াইতে পারে না। সো দ্যাটস ওয়াই দিস ইজ ফিল্ড, স্টেটর, যেটা স্টেশনারিতে থাকে। মানে স্টেশনারি মানে কি? স্থির, স্থিতিশীল। ওকে, so the armature of DC motor is a cylindrical of magnetic laminations that are insulated from one another. The armature is perpendicular to the axis of the cylindrical. The armature is the rotating part of the rotors on its axis and is separated from the field coil by an air gap. Field এর থেকে এই যে এখানে একটা এয়ার গ্যাপ আছে, হ্যাঁ, এই যে দেখেন এয়ার গ্যাপটা, এর মাধ্যমে হচ্ছে পার্থক্য মানে দূরে থাকে। Field coil or stator. A DC motor field coil is a non-moving, মানে stationary part on which windings is wound to produce a magnetic field. wound মানে হচ্ছে বেঁধে রাখা, যেখানে আপনি উইন্ড বাঁধান এবং এটাই ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করে? ক্রিয়েট করে। The electromagnet has a cylindrical cavity between its pole. এই যে cylindrical cavity, খাত, হ্যাঁ, এটা ইয়ার মধ্যে আছে যে খাত, এই কথাটা এখানে বলা আছে। এরপর আসলো কমিউটেটর আর ব্রাশের কথা। ব্রাশ এখানে দেখা যাচ্ছে না, এরপর সাইডে আপনি ব্রাশ দেখতে পারবেন। দা কমিউটেটর আর ব্রাশ, এটা আপনারা একটু পড়ে নিয়েন। কমিউটেটর আর ব্রাশের মূল পার্টটা হচ্ছে বাইরের এক্সটার্নাল সার্কিট থেকে পাওয়ার নিয়ে আসা। এখানে দেখেন কমিউটেটর এন্ড দ্য ব্রাশ ইউনিট আর কনসার্নড with the transmitting the power from the static electrical circuit to the mechanical rotating region or the motor. এখানে ব্রাশ হচ্ছে কি? গ্রাফাইট দিয়ে তৈরি করে। এই যে এখানে লেখা আছে দেখেন, গ্রাফাইট বা কার্বন। হ্যাঁ, with graphite and carbon structure. And the commutator of a DC motor is a cylindrical structure that is made of copper segments, stacked together but insulated from the other using mica. Okay, so the mica হচ্ছে একটা material. The primary function of a commutator is to supply electrical current to the armature winding. Okay, and the brushes of a DC motor are made with the graphite and carbon structure. These brushes conduct electric current from the external circuit to the rotating commutator. Okay, so যদি আপনাকে একটা বেসিক কথা বলে যে কনস্ট্রাকশনটা কি, এগুলো লিখতে পারবেন না, তারপরে পুরোপুরি তার মুখস্থ লিখবেন না, অ্যাট লিস্ট মেজর কোন কোন পার্টগুলো আছে এবং এইটার ডায়াগ্রামটা দেখতে কেমন, এটা তো অ্যাট লিস্ট বলতে পারা উচিত, তাই না? সো এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে, কনস্ট্রাকশন পার্টগুলো। আচ্ছা, ডিসি মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে দেখেন, এই যে এখানে ব্রাশটা কিন্তু এই যে বোঝা যাচ্ছে, রাইট? ওকে, ব্রাশ বলে নাকি স্যার? এই যে কি জানো? কার্বন ব্রাশ আর কি? কার্বন কার্বন এটা হচ্ছে তাহলে এটা প্রচলিত নাম হয়ে গেছে। বললে কি সংখ্যা হয় না স্যার? হ্যাঁ, অবশ্যই ক্ষয় হবে, কারণ এটা আপনি একটা রোটেটিং পার্টের সাথে লাগায় রাখছেন, তো এটা ঘুরতে ঘুরতে তৈরি হবে এবং এটার জন্য কিন্তু ডিসি মোটর আপনার ইয়াতে ব্যবহার করতে চায় না ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করতে চায় কার্বন। হ্যাঁ, সো ডিসি মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখেন ইন দা, আচ্ছা কথা বলেন না, হ্যাঁ, in the previous section we discussed the various components of a DC motor. Now using this knowledge, let us understand the working of a DC motor. A magnetic field arises in the air gap when the field coil of the DC motor is energized. মানে প্রথমে আপনাকে কাকে এনার্জাইজ করা লাগবে? এই ফিল্ড কয়েলটাকে এনার্জাইজ করা লাগবে। যখন আপনি ফিল্ড কয়েলটাকে এনার্জাইজ করবেন, the created magnetic field is in the direction of the ready of the armature. এখন রেডিটা কি? এটা নিয়ে একটা কিছু দেখতে পারে। রেডি হচ্ছে একটা ইমাজিনারি লাইন, এই ফিল্ড বরাবর একটা ইমাজিনারি লাইনের কথা এখানে বলা হয়েছে, যে এই যে এইটা, হ্যাঁ, সো এই লাইনটার বরাবর হচ্ছে আপনার রেডি, এটাকে রেডি বলে। হ্যাঁ, নর্থ সাউথ এটা পরে বোঝার আগে হচ্ছে রেডি বলতে বোঝাচ্ছে ফ্লাক্সটা, ফ্লাক্সের কথা, এখানে ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনা করা হচ্ছে, তো কারেন্টের কথা এখন আমরা আসি নাই। সো দ্য ম্যাগনেটিক ফিল্ড enters the armature from the north pole side of the field coil and exits the armature the field coil of the south pole. তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ফ্লাক্সের কথাটা এখানে বলা আছে, সেটা নর্থ পোল থেকে কোথায় যাচ্ছে? সাউথ পোলে যাচ্ছে। তো এই যে এটা যাওয়ার আগে কি করতে হবে আপনাদের বলেন তো? ফিল্ডে কি করা লাগবে? ফিল্ডকে এনার্জাইজ করা লাগবে, ফিল্ডে আপনার আগে সাপ্লাই দেওয়া লাগবে, রাইট? তারপরে তো এটা হবে, এর আগে হবে না। The conductors located on the other pole are subjected to a force of the same intensity by in the opposite direction, and these two opposing forces create a torque.
and that cause the motor armature to rotate. এই যে আপনার ফ্লাক্সটা দেখেন, the conductors located on the other side, other pole are subjected to force the same intensity. তার মানে ও যে এখানে দিচ্ছে একটা ফোর্স ক্রিয়েট করতেছে, এখন ওই পাশে আরো দুইটা আছে না, ওইখান থেকেও কিন্তু আপনার এরকম ফ্লাক্স যাবে। সো আপনার কি হবে, একটা এক্সটার্নাল মানে একটা ফোর্সের ক্রিয়েট করবে ওরা, এবং এই ফোর্সের কারণে আপনার কি হবে, এই আপনার মোটরটা মানে আর্মেচারটাও বা রোটরটা ঘোরা শুরু করবে। ওকে ফাইন। সো হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর, একেবারে জাস্ট অল্প কথার মধ্যে লেখা, when kept in a magnetic field a current carrying conductor gains torque and develops a tendency to move. In short, when electric fields and magnetic fields interact, যখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে, then a mechanical force it will be arised. This is the principle on which the DC motors work. ব্রাশটা কেন ইউজ করা হয়? ওটা তো স্যার কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। কার সাথে সম্পৃক্ত না? ওটা তো তো বিচ্ছিন্ন না, ঠিক আছে? এখন আমরা কেন কার্বন ব্যবহার করি, আমরা কেন ডিরেক্ট এখানে কপার দিয়ে করি? কারণ হচ্ছে কার্বনটা মানে আপনি এটা ক্ষয় কম হয়, বা এটা হচ্ছে ওর মানে ও ওইভাবে আটকে রাখবে না ব্রাশটাকে, মানে ব্রাশটা হচ্ছে এটাকে এইভাবে আটকে রাখবে না। আপনি যদি এখানে এক্সটারনালি সোর্স না দেন, সেই কাজ করবে? কাজ করবে না। আপনি যদি কোনোভাবেই আপনি কোনোভাবে এক্সটারনাল পাওয়ার দিচ্ছেন না, তো কাজ করবে না। সো ব্রাশটা এখানে একেবারে নিরবিচ্ছিন্নভাবে কানেক্টেড থাকে, এবং এই যে ব্রাশটা কানেক্টেড থাকে এর জন্য কিছু সময় বা কিছুদিন পর পর দেখবেন এটা ক্ষয় হয়, এবং এটাই হচ্ছে ডিসি মোটরের সবচেয়ে বড় ড্রব্যাক, যে জন্য ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করতে চায় না। এখন তো ব্রাশলেস মোটর ইউজ করা বেশি। হ্যাঁ, ব্রাশলেস হলে ভালো। ব্রাশলেসের প্রিন্সিপাল কি, মানে ওইটা কানেক্টেড হয় কিভাবে? ব্রাশলেসের প্রিন্সিপাল আমরা পরে আলোচনা করি, এখন আগে প্রিন্সিপালটা বুঝেন। ব্রাশলেসের তো আলোচনা আসতেছে, একদিন সব প্রিন্সিপাল শেষ করবেন। যেটা স্যার আপনি যে ভালো এখানে আপনার তো ভাগ করে বলাচ্ছি, ব্রাশলেস ব্রাশ দিয়ে কিভাবে আপনার কাজ করা হয়, সেকেন্ড সিস্টেম সবগুলো নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? ওকে, এখন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ডিসি মোটর, এটা আর্মেচারের করেসপন্ডিং এ শুধু বলা আছে। সো এইটা না, এটা আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি, তার আগে এখান থেকে বের হই। আচ্ছা, এখান থেকে একবারে বইয়ের যে পাতাটা সেটা এখানে আমরা আলোচনা করি। ইকুইভ্যালেন্ট সার্কিট আসলে আপনি যদি আপনাকে যদি এক্সামে বলা হয় যে ডিসি মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে দেন, তখন এইভাবে আঁকবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে দেখেন, এফ আর এফ আর প্লাস মাইনাস সো এই পার্টটুকু, এই পোরশনটুকু এখান থেকে লেখেন, সমস্যা নাই, আমার বোর্ড থেকে লেখেন। এই পার্টটুকু হচ্ছে আপনার ফিল্ডের পার্ট, ফিল্ড ফিল্ড উইন্ডিং বলতে পারেন, ওকে, বা ফিল্ড অর স্টেটর, স্টেটর লেখেন। আর এই পার্টটুকু হচ্ছে রোটরের পার্ট। সো রোটরের ব্রাশ কোথায় থাকে? রোটরে থাকে, জি ব্রাশ তো রোটরে থাকে। সো এখানে এই জন্য একটা ব্রাশ এখানে একটা মানে তৈরি হবে আর কি, ব্রাশের এখানে একটা ভোল্টেজ তৈরি হয়, খুবই অল্প কিন্তু তৈরি হয়। আর ইয়েটা কি, আর্মেচারের যে ভোল্টেজটা তৈরি হয় সেটা। আর আর এ হচ্ছে কি, ওই আর এ মানে রোটরের একটা রেজিস্ট্যান্স আছে, ওর উইন্ডিং এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, খুব কম হলেও ওটা রেজিস্ট্যান্স আছে। সো এটাকে রিপ্রেজেন্ট করছে এই আর এ দিয়ে, ওকে। আর এখানে আরএফ হচ্ছে কি, আপনি যে স্টেটরের মধ্যে উইন্ডিং পাচ্ছেন, সেটার একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে আরএফ। আর এটা হচ্ছে যে কয়েল আছে সেটা, এটা রিপ্রেজেন্ট করছে। আর এটা হচ্ছে আপনার আউটপুটকে ভেরিয়েবল মানে অ্যাডজাস্ট করার জন্য যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়, এটা আর অ্যাডজাস্টমেন্ট রেজিস্ট্যান্স বলতে পারে বা অ্যাডজাস্ট রেজিস্ট্যান্স বলতে পারে, যেটা খুশি। ওকে, এখন
এইটা গেল একটা নাম্বার এ। দেখেন কোশ্চেন চাইলে অনেক ভাবে করা যায়। আমি যদি আপনাকে এই কোশ্চেনটাই বলি যে ড্র এ ডিসি মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিডারিং দা ব্রাশ ভোল্টেজ, হ্যাঁ এইটা দা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ডিসি মোটর, দ্যাটস ইট। তখন কিন্তু আপনাকে এটা লিখতে হবে। নাম্বার বি যদি কোশ্চেন করি যে এখানে দেখেন the equivalent circuit, a simplified equivalent circuit eliminating the brush voltage drop and combining R adjacent, তখন কি হবে? তখন এই RF টা এরকম এখানে এটা থাকবে না, এটা এরকম কাটা হয়ে যাবে আর এখানে এই ব্রাশ ভোল্টেজটা জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন? সো দুইটা কোশ্চেন যেভাবে করা হতে পারে, জাস্ট সিম্পল জিনিস আপনারা জাস্ট বুঝে রাখেন। এটা হচ্ছে ওভারঅল ডিসি মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে হচ্ছে ব্রাশ ভোল্টেজটা এলিমিনেট করে দিয়েছি আর এই যে অ্যাডজাস্ট যে রেজিস্টরটা সেটাকে কম্বাইন করে দিয়েছি কার সাথে? আরএফ এর সাথে। তার মানে এখন আমি আরএফ কে ভেরি বানাবো। কথা বুঝছেন? সো এতটুকু বুঝে আসছে? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ডিসি মোটরটা আমাদের একটু লম্বা সময় ধরে পড়লো এবং এখান থেকে অ্যাট লিস্ট 2-3টা কোশ্চেন আসবে। স্যার আরেকটা ক্লাস পাবো না, ক্লাস আরো 3-4টা পাবে। স্যার 23 তারিখ তো আমাদের হচ্ছে টেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে দুইটা পার্ট। আশা করি এটা বুঝতে পারছেন, রাইট? ওকে ফাইন। এখন আমরা একটা জিনিস দেখব, ব্যাক ইএমএফ নিয়ে একটু আলোচনা করব, তাহলে আমাদের শেষ। কিন্তু এইখানে মানে আপনাদেরকে যেমন এই ব্যাক ইএমএফ নিয়ে এখানেও মানে একটা স্লাইডই আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এখানে এটা সুন্দর করে এটা পুরোটা পড়া আছে, আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা বুঝাচ্ছি অল্প ভাবে যে আসলে ব্যাক ইএমএফ কি। ফার্স্টে যদি আমাদের হ্যাঁ ম্যাথ থাকলে ম্যাথ করাবো, সমস্যা নেই। Okay. So when the armature of a DC motor rotates under the influence of the driving torque, the armature conductors move through the magnetic field and hence EMF is induced in the as a generator. যখন আপনার ওই আর্মেচারটা ঘোরা শুরু করে দিবে ম্যাগনেটিক ফিল্ডের কারণে, তখন এক ধরনের ভোল্টেজ তৈরি হবে, ইএমএফ তৈরি হবে, রাইট? ইএমএফ কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। So the induced EMF acts in opposite direction to the applied voltage. এখন যে ইএমএফটা তৈরি হচ্ছে, আপনি যে ইনপুট ভোল্টেজ দিচ্ছেন তার অপোজিটে সে প্রবাহিত হবে, নেগেটিভ হবে, ইনপুটের থেকে নেগেটিভ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই তখন এটাকে কি বলা হয়? ব্যাক ইএমএফ। মানে আপনাকে আমি একটা ভোল্টেজ দিচ্ছি, আপনি আমাকে আরেকটা এক্সট্রা ভোল্টেজ কেন দিচ্ছেন, তাই না? এখন কেনই বা দিবে না? কারণ আপনি তো ঘুরাইতেছেন এবং ম্যাগনেটিক ফিল্ড যখন সে কাট করতেছে বারবার, অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডে ল কি হবে? সে হচ্ছে আপনার ভোল্টেজ জেনারেট করবে, ইএমএফ জেনারেট করবে, রাইট? এখন ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী ওইটা যেদিকে হওয়ার কথা সেটা হচ্ছে ওই ভোল্টেজের অপোজিট, মানে ইনপুট ভোল্টেজের অপোজিট, and that's why this is called back EMF. Back EMF এর ইকুয়েশনটা হচ্ছে এটা, is equal to NP phi Z divided by 60A. The back EMF EB is always less than the applied voltage VT, VS, এটা হচ্ছে applied voltage. However, this difference is small when the DC motor is running under normal condition. এটা খুবই অল্প, অত বেশি কোনো কঠিন কিছু না। এখানে EB টা বোঝাচ্ছে হচ্ছে induced EMF, N হচ্ছে নাম্বার অফ স্পিড, P is the number of poles, কতগুলা পোল আছে। ডেফিনেটলি এটা হচ্ছে আর্মেচারে কত, মানে পুরো আপনার সিস্টেমে কয়টা পোল আপনি ব্যবহার করছেন আপনার ডিসি মোটরে। Phi is the flux per pole, Z is the total number of the conductors, কতগুলা কন্ডাক্টর এখানে আছে, আর A is the number of parallel path, মানে যে পাথ দিয়ে হচ্ছে আপনার এই কারেন্টটা যাবে বা ফ্লাক্সটা যাবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সো দিস ইজ দ্য কেস। এখন আমরা যদি এখানে চিন্তা করে দেখি, এইখানে এখন ব্যাক ইএমএফ এর যে বিষয়টা সেটা আমরা কনসিডার করতে হবে। এটা কিন্তু আপনার আর্মেচার, আর এই ব্যাক ইএমএফটা কোথায় হয়? এই আর্মেচারের মধ্যেই হয়। এই যে দেখেন ইবি, ইবি হচ্ছে ব্যাক ইএমএফ।
এখন এই আর্মেচারের মধ্যে দেখেন এই ব্যাক ইএমএফটাকে আমি আবার দুই ভাগে এখানে আপনি এই জিনিসটাকে পুরোটাকে এই জায়গায় রিপ্রেজেন্ট করতে পারেন। এই ভিভিটা কিসের বলেন তো, বলতে পারবেন? এটা হচ্ছে ব্রাশের যে ভোল্টেজটা হয় সেটা, আর এখানে ইটা হচ্ছে যেটা হচ্ছে সে আসলে রিয়েলি তৈরি করতেছে মেইন ভোল্টেজটা সেটা, আর এটা হচ্ছে আর্মেচারের যে রেজিস্ট্যান্স সেটা। ওকে, সো আপনি যদি এখন এইটাকে পুরোপুরি কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে আপনি এভাবে লিখতে পারেন ওভারঅল যে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ইবি প্লাস আইএ আরএ। ওকে, এখন আপনি যদি ব্যাক ইএমএফ ক্যালকুলেশন করেন তখন এখানে খেয়াল করে দেখেন, আপনি যদি ব্রাশ ভোল্টেজটা 0 না ধরেন তখন এরকম হবে ইকুয়েশনটা দেখতে, আর যদি ব্রাশটা না ধরেন ব্রাশটা 0 করেন তখন দেখতে হবে 1 এর মতো। বুঝতে পারছেন? সো চাইলে এভাবেও কোশ্চেন করা যায়, ঠিক আছে? সো আপনারা জাস্ট একটু জানার জন্য জেনে রাখেন। ওকে, এক্সামে এত কঠিন করে দেওয়া হবে না, মানে কঠিন বলতে কি আপনাদের কাছে কঠিন তো হচ্ছে যেটা পরিচিত না সেটাই, একটু ঘুরাই দিলে আপনারা মনে করেন যে কঠিন হয়ে গেছে। হ্যাঁ স্যার, এটা সো এত ইজি, মানে এটা জাস্ট হচ্ছে বেসিক জিনিস বোঝার জন্য আর কি, যে আমি যদি ব্যাক ইএমএফ ক্যালকুলেট করে একটা সার্কিটকে অ্যানালাইসিস করতে যাই তাহলে এটা কেমন হবে। সো ওইটাই ডিসি মোটর খুবই সহজ, অত কঠিন কিছু না। আর ডিসি মোটরে আমরা এর পরের ক্লাসগুলোতে ম্যাথ করাবো বেশি, তো তখন আপনাদের জন্য আরো ইজি হবে। সো আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। কোশ্চেন আছে?